রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করব। তবে আজকে বিশেষ গুরুত্ব দিতে চাই ক্যাম্পাসে ভোটের যে উৎসব শুরু হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুতে, সেই উৎসবের নানান দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেজন্য বর্তমান ছাত্র, সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে আমরা আজকের প্যানেল নির্ধারণ করেছি। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব নাজিমউদ্দিন আলম, সাবেক এজিএস ডাকসু এবং বর্তমান বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন স্টুডিওতে আরও একজন, জনাব লুনা নূর, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়া রাজনীতিতে তার আরও পরিচয় রয়েছে, তবে আমি আরেকটু যুক্ত করতে চাই, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং স্টুডিওর বাইরে থেকে আমরা আরও দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। নিশ্চয়ই এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাহির আমিন, আইন বিভাগ, চতুর্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আশা করি তাহসান হাবিব, ইতিহাস বিভাগ, মাস্টার্সের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। ফাহির আমিন এবং তাহসান হাবিব, তাদের দুজনকে আমি পাবো কিনা? আচ্ছা, আমরা তাদের কাছে একটু পরে আসছি। একটু স্টুডিওতে শুরু করি। জনাব নাজিমউদ্দিন আলম, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। শুরুতে একটু ভিন্ন প্রশ্নে জানতে চাই, ছাত্র দলের, আপনি সাবেক নেতা, সেজন্যই জানতে চাইছি, ছাত্র দলের যে গঠনতন্ত্র আমি একটু খুঁজে বের করার চেষ্টা করলাম। সেখানে জিয়াউর রহমানের আদর্শের কথা বলা আছে, জাতীয়তাবাদের কথা বলা আছে, কিন্তু কমিটি নির্ধারণ বা এইসব নির্ধারণের ক্ষেত্রে বিএনপির মতামত লাগবে বা বিএনপির অঙ্গ সংগঠন হবে, সেরকমের কোনো আমি আসলে লাইন পেলাম না। আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন, সেরকম গঠনতন্ত্রে আছে কিনা যে বিএনপি কমিটি নির্ধারণ করে দিবে বা প্যানেল নির্ধারণ করে দিবে? আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই যমুনা টেলিভিশনে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সহ আলোচক তাকেও আন্তরিক শুভেচ্ছা, এবং যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহত্তম ছাত্র সংগঠন। অবশ্যই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি আমাদের ছাত্র সংগঠনের সাংগঠনিক অভিভাবক। তো সেই হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমানে পরিচালিত হচ্ছে। আর জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন সময় সাংগঠনিক কমিটি আমাদের যে ছেলেদের, বিশেষ করে 17 বছর যেই আমাদের উপরে চড়াই উতরাই, যেভাবে হামলা মামলা, গুম খুন, আমাদের ছেলেদের উপরে যে হত্যাযজ্ঞ, যে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যেই ছাত্ররা যে ভূমিকা রেখেছিল, সবচেয়ে ছাত্রদলই অগ্রণী ভূমিকা রেখেছে। ফলে এদের উপরে বেশি আপনার মানে অত্যাচার নির্যাতন ছিল। এমনি একটি পরিবেশে যেই স্বাভাবিক প্রক্রিয়ায় যে আমাদের কাউন্সিল অধিবেশন করা বা সম্মেলন করা, এরকম কোনো পরিবেশ ছিল না। শুধুমাত্র ছাত্রদলের সম্মেলন না, আমাদের সকল সংগঠনেরই, যুবদল, স্বেচ্ছাসেবক, সকল অঙ্গ সংগঠন, ছাত্রদলের কথা বলতে চাচ্ছি, সেই পরিবেশ ছিল না। যার ফলে আমাদের ছেলেদের পারফরমেন্সের উপরে, তাদের কমিটমেন্টের উপরে, আমি একটু যদি সরাসরি মানে আরেকটু স্পেসিফিক করে জানতে চাই যে এইবারের যে প্যানেল নির্ধারণ করা হয়েছে সেটি সবশেষ ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে, এবং সেখানে ছাত্রদলের মানে ডাকসুতে যিনি ভিপি হিসেবে দাঁড়িয়েছেন, তিনি গণমাধ্যমেই বলেছেন যে বিএনপির এবং ছাত্রদল মিলে এই প্যানেলটি নির্ধারণ করেছে। তো বিএনপির আসলে এই ছাত্রদের কমিটিতে, প্যানেলে বিএনপির এতটা হস্তক্ষেপের কারণটা কি আসলে, সেটার জন্য জানতে চাইছি। এটা তো অনেক গতানুগতিকভাবেই, হ্যাঁ, সেজন্যই জানতে চাই যে গতানুগতিক ধারায় কি চলতে চাইছেন? গতানুগতিকভাবেই তো আপনার ছাত্রদল, তারপরে ছাত্রলীগ, এবং ছাত্র ইউনিয়ন, আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, এদের প্যারেন্টস অর্গানাইজেশন রয়েছে। তো প্যারেন্টস অর্গানাইজেশনগুলো তাদের পরামর্শ এবং বিভিন্নভাবে তারা গাইড করে থাকে ছেলেদেরকে। তো আর জাতীয়তাবাদী ছাত্রদল শুধু না, ঢাকা ইউনিভার্সিটি সবসময় একটা আন্দোলনের সূতিকাঘার। তারা কিন্তু আপনার ওই জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে।
ফলে জাতীয় রাজনীতিতে আপনি দেখেন যে 52, 62, 69, 71 এবং সর্বোপরি 90। তো জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলনের তার মানে এমন যে ছাত্রদের নেতা নির্বাচনের ক্ষমতা ছাত্রদের নেই, আসলে সেটি অভিভাবকরা নির্ধারণ করে। এটা হচ্ছে কি আপনার গণতন্ত্র না থাকার কারণে, গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে আপনার যে জিনিসটা আমাদের ছাত্রছাত্রীদের প্রত্যাশা, যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের যে স্বার্থ সংরক্ষণ এবং তাদের নিরাপত্তা, তাদের খাবারের মান এবং আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, সেগুলোতে কনসেন্ট্রেট করার জন্য যে একটা পরিবেশ দরকার, গণতান্ত্রিক পরিবেশ দরকার, আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে যে সে ধরনের পরিবেশ থাকে না। তো এই পরিবেশটা নির্ভর করে একটা ধারাবাহিক গণতান্ত্রিক পরিবেশের উপরে। একটা ধারাবাহিক গণতান্ত্রিক পরিবেশ, একটা সুষ্ঠু নির্বাচন, জাতীয় রাজনীতি, দেশের জাতীয় নিরাপত্তা, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। যখন একটা স্বৈর শাসক আপনার জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে এবং দীর্ঘভাবে শাসন করে, তখন আপনার কোনো জায়গায় প্রত্যেকটা ইনস্টিটিউশনই ধ্বংস হয়ে যায়। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থান ছিল না 17 বছর, প্র্যাকটিস করতে পারে নাই ছেলেরা, ইলেকশনও ছিল না। তো ইলেকশন হলে পরে ছাত্রছাত্রীরা উপকৃত হয়, সাধারণ ছাত্রছাত্রীর উপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে ওই যেটা বললাম পরিবহন সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্ররা কথা বলতে পারে এবং তাদের সমাধান করতে পারে। সে ধরনের পরিবেশই ছিল না। এই পরিবেশটা ইম্পর্টেন্ট। সেজন্য এখন ডাকসু নির্বাচনের জন্য একটা পরিবেশ আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। একটা বিরাট চ্যালেঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেখানে যে ইনস্টিটিউটের ইলেকশন হচ্ছে, প্রত্যেকের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি আপনার কাছে আবার আমি ফিরছি, এই জন্য পরিবেশ কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ কিন্তু এখনো নিশ্চিত না। আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু ইম্পর্টেন্ট। যে আমি সেটা নিয়ে একটু জানাব লুনা নূর, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ক্যাম্পাসের এই নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম করা হয়েছিল এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এসেছে। যদিও আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্যাম্পাসের নির্বাচনে সেনাবাহিনী কোনো নিরাপত্তার দায়িত্ব পালন করবে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই তারা বলছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে আসলে ক্যাম্পাসের মতো একটা জায়গাতে শিক্ষিত সমাজ যেখানে থাকে, যেখানে অন্যান্য বাধা তুলনামূলকভাবে কম থাকার কথা, সেখানেও সেনা মোতায়েনের প্রয়োজন কেন পড়ছে এই নির্বাচনগুলোতে? তার মানে কি ক্যাম্পাসের আগের মতো নেই? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক রয়েছেন শ্রদ্ধেয় নাজিমুল আলম ভাই, যারা শুনছেন আমার যমুনা টেলিভিশনের দর্শক, সকলকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে ক্যাম্পাসে সেনাবাহিনী কেন, আমি জানি না, ভাইও নিশ্চয়ই বলবে। আমাদের ছাত্র জীবনে তো আমরা ক্যাম্পাসে পুলিশই অ্যালাউ করতাম না। ক্যাম্পাসের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, আমরা কোনো সমস্যা বোধ করলে আমরা প্রশাসনের সাথে শুধুমাত্র কথা বলতাম। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ভাবতে হবে যে আপনি কখন বাইরের সাহায্যটা নেবেন। মানে প্রথমত আমি বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের যে অবস্থানটা, স্ট্যান্ডার্ড অনুযায়ী যে অবস্থানটা ব্যক্ত করেছে, এতে আমরা স্বস্তি পেয়েছি। আপনি কখন আরেকজনের সহযোগিতা চাইবেন এবং কখন হচ্ছে আপনি নিজে ভাববেন যে আমি অপারগ, সেটা হচ্ছে আপনার সেই আস্থাটা থাকবে না যখন আপনার নিজের যোগ্যতার ঘাটতি দেখা দেয় এবং আপনার নিজের কোনো জায়গায় কোনো মানে অভাব রয়েছে, পারবেন না, এই সংকট যদি মনে হয়, তাহলে হচ্ছে আপনি এটা করবেন। এবং আমার কাছে জাস্ট এই মুহূর্তে আপনি মালার পরে তাৎক্ষণিকভাবে এটাই মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসনের সাথে ছাত্রদের সম্পর্ক বা প্রশাসনের যে অ্যাটিটিউড, প্রশাসনের যে নানা ধরনের কাজকর্ম, তাতে করে হচ্ছে শিক্ষার্থীদের প্রতি তাদের নিয়ন্ত্রণ তো থাকবে না, একটা আন্তঃসম্পর্ক থাকবে যেটার মধ্যে একটা আস্থা থাকবে, যেটার মধ্যে হচ্ছে পরস্পরের কথা শোনার একটা পরিবেশ থাকবে। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো দলীয়করণের জায়গা থেকে, বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যারা থাকে দলীয়করণের জায়গা থেকে এমন একটা জায়গায় তারা চলে গিয়েছে যে তাদের ওই মূল্যবোধটা আর নেই, যে তারা সকল ছাত্রদের অভিভাবক, তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে নিজেরা করে, এইটা একটা বিষয়। সেই কারণে বাইরের সহযোগিতা চাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কোনো আশঙ্কার জায়গা থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে এই নির্বাচনের আয়োজনটি করা উচিত হয়নি। কারণ হচ্ছে সে যদি কোনো আশঙ্কা বা আতঙ্কের জায়গা থেকে, যেখানে একটা অস্ত্রের মহড়া হতে পারে, এখানে খুনোখুনি হতে পারে, হানাহানি হতে পারে, অন্য ধরনের ঝামেলা হতে পারে, তাহলে যারা প্রকৃত গণতন্ত্রের চর্চা করার জন্য এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকছে এবং যে সকল শিক্ষার্থীরা ভোট দিতে যাবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
পূর্বের কোনো রকম প্রস্তুতি না নিয়ে, এই বিষয়গুলো ক্লিয়ার না করে, এই সংশয়গুলো দূর না করে একটা নির্বাচনের আয়োজন করে শিক্ষার্থীদের একটা সংশয়ের মধ্যে ফেলে দিল, তার জীবনকে একটা সংশয়ের মধ্যে ফেলে দিল। এবং আজকে সেনাবাহিনী না বলল, তার মানে সে যদি কোনো আশঙ্কার জায়গা থেকে সেনাবাহিনীকে তারা কল করে থাকে, আহ্বান করে থাকে, সেনাবাহিনী না করার পরে সেই দুর্ঘটনাটা ঘটতে পারে এবং সেই দায়টা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এবং আমরা খুবই অবাক হয়েছি, এবং আমার মনে হয় যে এখানের আমরা আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো এখতিয়ার তো নেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আহ্বান জানানোর এখতিয়ার তো তার নেই। এখতিয়ারের বাইরেও যে একটা ধারণা থাকে, একটা মূল্যবোধ থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে বিশ্ববিদ্যালয়ের, সেই জায়গাটাও তারা ব্রেক করেছে। আমাদের ছাত্র জীবনে মানে বাইরেরা 90-এর আন্দোলনের অনেক বড় নেতা ছিলেন, নির্বাচিত নেতা। আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাথে কোনো আলোচনায় যেতাম না। আমাদের প্রশাসন হচ্ছে আমাদের প্রক্টোরিয়ালরা, ভিসি, তার সাথে কথা বলতে হবে। সেনাবাহিনী কেন? আর আপনি শিক্ষিত অশিক্ষিত সেগুলো বিষয় না, মানে সন্ত্রাস যে কোনো জায়গায় হতে পারে, বিশ্ববিদ্যালয়েও হতে পারে, অন্য ইলেকশনেও হতে পারে। এই টোটাল মানে প্রাক প্রস্তুতিটা তাকে নিতে হবে, এটা করতে হবে। সে যদি মনে করে বিশ্ববিদ্যালয় অস্ত্র আছে, এখনই তাকে সেই ব্যবস্থা নিতে হবে, বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করতে হবে, তার অস্ত্র বিরোধী তাকে মানে অভিযান চালাতে হবে, সেটা করতে হবে। তার প্রক্রিয়ার বডিকে অ্যাক্টিভ হতে হবে, ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে, এবং যাদের কাছ থেকে এটা ধারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরে নির্বাচনটাকে সে সুষ্ঠু করতে পারবে বা নির্বাচনটাকে নির্বিঘ্ন করতে পারবে। আমার মনে হয় যেটা খুবই এটা একটা মানে অযাচিত এবং অপ্রচলিত এবং তার এখতিয়ারের বাইরে যে একটা কাজ করেছিল যেটা, এবং সেনাবাহিনী রাজি না হয়ে কি বলবো আর কি আমাদের মান সম্মান বাঁচিয়েছে। এটি নিয়ে একটু আমি আপনার কাছেও জানতে চাইবো, তবে তার আগে আমি একটু আমাদের স্টুডিওর বাইরে যে আরো দুজন আছে তাদের কাছ থেকে একটু অন্য বিষয় জেনে আসতে চাই। আমাদের সাথে তাহসান হাবিব যুক্ত রয়েছেন, ইতিহাস বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহসান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? তাহসান, আপনি আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, আজকে চট্টগ্রামের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং এটি নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান ছিল, হবে না, এক ধরনের অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত আজকে হলো। এইটাকে আপনারা প্রাথমিকভাবে বিজয় হিসাবে দেখছেন কিনা, বা কোনো ভোট নিয়ে যে অন্যান্য জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছিলাম যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটা সন্দিহান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আপনারা কি সেরকম কোনো সন্দিহান? শুভেচ্ছা সবাইকে যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং যারা আজকের প্রোগ্রামে যারা মেহমান আছেন, সবার প্রতি আমরা আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমাকে কি শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটা আরেকবার বললে ভালো হয়, সাউন্ড খুবই কম আসছে। জানতে চাচ্ছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে তফসিল হলো সেটিতে আপনারা প্রাথমিকভাবে বিজয় হিসাবে দেখছেন কিনা, কারণ এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও ছিল যে তফসিল হবে কিনা, ভোট হবে কিনা সেটি নিয়ে। পাশাপাশি জানতে চাইছি আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমনটা সন্দিহান, আপনাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে আপনারা সন্দিহান কিনা? জি, ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পরে আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়েছে। এটা আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি, কেননা আমরা দীর্ঘ সময় থেকে আন্দোলন করছিলাম 5 আগস্ট পরবর্তী সময় 2024 সালের। তো সেই হিসেবে আমাদের এটা যে আনন্দ ঘন একটা পরিবেশ, এবং আজকে আমাদের যে তফসিল ঘোষণার যে প্রোগ্রামটা ছিল সেখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মীরা উপস্থিত ছিলেন। এবং আজকে আমরা দেখেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা অনেকটাই আমেজে ভরপূর্ণ ছিল। এবং আমাদের যে পরিবেশের যে অবস্থা আপনি জানতে চেয়েছেন, সেটা হলো আমাদের আশঙ্কা সেরকম ভাবে দেখি না, কারণ আমাদের ক্যাম্পাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং আমরা যে আশাবাদী যে আইন শৃঙ্খলা যে পরিবেশ সেটা সঠিক থাকবে, এবং আমাদের যে নির্বাচন সেটা সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে হবে, কোনো রকম বিশৃঙ্খলা হবে না। এই ক্ষেত্রে আমাদের যে প্রশাসন রয়েছেন তারা আমাদের সাথে আন্তরিক থাকবেন বলে আমরা বিশ্বাস করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছিল, যদিও সেনাবাহিনী সেটি এখন পর্যন্ত জানিয়েছেন সম্ভব নয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ে সেরকমের কোনো মানে প্রয়োজন আছে বলে মনে করেন? আসলে
পরবর্তী সময়ে আমাদের যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, আমরা আগের সময় যেটা দেখেছি যে আমাদের যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে সেখানে ভোটের যে পরিবেশ সেটা ছিল না, অনেক সময় সেটা রাতেই হয়ে গিয়েছে। আমরা এই ব্যাপারগুলোতে ফোকাস করতে চাই যে সেই সময়ের যে পরিবেশ, এখন অবশ্যই আমরা বিশ্বাস করতে চাই যে এখন সেই পরিবেশ নেই, অর্থাৎ আমাদের যে আমরা যেটাকে দ্বিতীয় বিজয় বলে আপনি তো বিশ্বাস করতে চান, কিন্তু বাস্তবতা কি বলে দ্বিতীয় আসলে বিজয় হিসেবে মানছি। সেই ক্ষেত্রে আমাদের যে আইন শৃঙ্খলার জন্য সেনাবাহিনী মোতায়েনের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এটা যদি করতে হয় তাহলে আমরা, এটা হচ্ছে যে পরোক্ষভাবে প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আসলে সেই সুষ্ঠু পরিবেশ নেই, এর জন্যই হচ্ছে যে বাইরে থেকে সেনাবাহিনী আনতে হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বাইরে থেকে সেনাবাহিনী আনার কোনো দরকার নেই বলে আমি মনে করি। জি, আমরা রাজশাহীতে যদি পাওয়া সাপেক্ষে যাওয়ার চেষ্টা করব, আমরা একটু ছোট করে জেনে আসতে চাই। নাজিমউদ্দিন আলম, একটু আপনার কাছ থেকে যদি সেনা মোতায়েনের প্রসঙ্গটি একটু জানতে চাই, যে আসলে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের জন্য যে সেনা মোতায়েনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও জানানো হয়েছিল, যদিও আজকে সেনা মোতায়েনের যুক্তির পরে আবার বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যদি প্রয়োজন হয় তখন তারা ডাকবেন। আপনি সেরকম প্রয়োজন দেখেন কিনা? আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আপনার অথরিটি সেনাবাহিনীকে আহ্বান করা, এটা কিন্তু অথরিটির কর্তৃপক্ষের দুর্বলতা। এরকম যদি পরিবেশ হবে তাহলে তো, যে কথাটা আমার সহ আলোচক বললেন আমি তার সাথে একমত, তাহলে তো এই রিস্কে যাওয়া উচিত না। আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব। বিশ্ববিদ্যালয় অথরিটি, তারা পরিবেশ পরিষদ, যেমন আমরা আমাদের সময় সকল রাজনৈতিক সংগঠন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে নিয়ে ইউনিভার্সিটি অথরিটি, ভাইস চ্যান্সেলর বসতেন সবাইকে নিয়ে। তারপরে দেশে মানে ক্যাম্পাসের পরিবেশ যদি সহনশীল, সহাবস্থান, সুন্দর একটা পরিবেশ থাকে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করণের সকল প্রপোজাল ছাত্র নেতারা সবাই প্রপোজাল দেয় এবং সকলের সহাবস্থান নিশ্চিত করে হলে হলে অবস্থান নিশ্চিত হলে পরে তখন নির্বাচনের প্রক্রিয়ার দিকে যায়। আমরা কখনো সেনাবাহিনী মোতায়েন নির্বাচনে কখনো প্রয়োজন হয়েছে এটা আমরা মনে করি নাই, কখনো ছিল না। আজকে নতুন আমরা শুনলাম সেনাবাহিনী আহ্বান করেছে, আবার সেনাবাহিনী অপারগতা প্রকাশ করেছে। এটা কিন্তু খুব কনফিউজিং। এবং আমরা জানি যে ফ্যাসিবাদ বিরোধী আমরা সকলে মিলে আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচনটা রেখে আমরা সবসময় বারে বারে বলে আসছি যে আমাদের একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার, একটা শক্তিশালী গভর্নমেন্ট দরকার। একটা শক্তিশালী গভর্নমেন্ট, নির্বাচিত সরকার আমাদের সবচেয়ে বেশি জরুরি, যেটার উপর আমরা বারবার চাপ দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, তাহলে আজকে সেনাবাহিনী ডাকার কোনো প্রয়োজন ছিল না। আজকে সেনাবাহিনী ডাকছে, এই যে দুর্বলতা, তাহলে কি আমাদের কোনো আশঙ্কা আছে বড় ধরনের দুর্ঘটনা ঘটার? অথরিটি সেটি প্রমাণ করলো সেনাবাহিনীকে আহ্বান করে, জাহাঙ্গীর ইউনিভার্সিটির অথরিটি প্রমাণ করলো সেনাবাহিনী ডেকে। এটা কিন্তু সম্পূর্ণ অথরিটির প্রশাসনের দুর্বলতা। তো তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী আমরা সকলে মিলে কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমরা ত্যাগ শ্রমের বিনিময়ে আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, তাই না? একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন ফিরে পাওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। কিন্তু আপনি জানেন যে প্রশাসন, তারপরে বিচার, সংস্কার, কতগুলো জিনিস আমাদের সব কিছু স্লো। এবং আপনার এখনো সেই ফ্যাসিবাদ দোসররা আপনার বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। তো আপনার যে আপনার বড় ঝুঁকি সামনে, একটার পরে একটা আপনি নির্বাচনের ঝুঁকি নিলেন, এখন আবার সেনাবাহিনী চাচ্ছেন। তো এগুলো তো খুব কনফিউজিং। এই জন্য আমরা খুব চিন্তা করি যে কোনোভাবেই যেন সরকার ব্যর্থ না হয়। এই সরকারকে ব্যর্থ করার বিভিন্ন রকমের অপচেষ্টা চলছে এবং এই সরকার যেন সফল হতে না পারে সেই জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের আপনার ফন্দি আসছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার মানে আপনি মনে করেন না যে সব চলে গেছে বিদেশে? তারা তো এখানে বসে বিভিন্ন রকমের একটা ইস্যু খুঁজতেছে, একটা পরিবেশ যে আমাদের এখন একটা আপনার নির্বাচনের প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, সেখানে আপনার অন্য অন্য যারা আছে ফ্যাসিবাদের দোসর, তারা তো বসে আছে, কোন রকমের ইস্যু পেলে একটা অরাজকতা সৃষ্টি করবে। আমরা অন্য সংগঠনের ঘাড়ে ফেলে একটা খুনাখুনি করে ফেললো, একটা বাজে অবস্থা সৃষ্টি করলো, সে কারণে দায়িত্ব কে নেবে? সে কারণে কি সেনা মোতায়েনের হয়তোবা। সুতরাং এই সমস্ত জিনিস অনেক দিক চিন্তা করতে হবে।
আপনার ফ্যাসিবাদ বিরোধী তাদেরকে আশেপাশে রেখে আপনি মানে কত বড় ধরনের চ্যালেঞ্জের আপনি সম্মুখীন হচ্ছেন, এগুলো তো মাথায় রাখতে হবে। এই জন্য আমরা বলছিলাম জাতীয় নির্বাচনটা আগে এটা হয়ে যাক, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ক্যাম্পাসের নির্বাচনে তো অন্যান্য যাদের কথা বলছিলেন, প্রশাসন এখানে দায়িত্ব পালন করে না, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা অন্যান্য যারা রয়েছেন সরকারের, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে দায়িত্ব পালন করে, তাহলে ফ্যাসিবাদের প্রশ্ন কেন আসছে বা এখানে ভোট কারচুপি? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে সেনাবাহিনীর কথা কেন বলছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিরপেক্ষতা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তখন যদি একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়, নিরপেক্ষতার প্রশ্ন আসবে কেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক থাকে? নিরপেক্ষতার প্রশ্ন অবশ্যই আসতে পারে, করতে পারে। আমরা শুনতেছি যে অথরিটির কেউ নিরপেক্ষতা হারাচ্ছে, সেটি শুনতে পাচ্ছেন। যেমন ধরেন অথরিটির ভিতরেই কেউ আমরা শুনতে পাচ্ছি যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। তো এই ধরনের যদি পরিবেশ হয়, আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা ক্যাম্পাস নিয়ে আলোচনায় আবারও ফিরবো এবং আশা করি বিরতির পরে এসে রাজশাহীতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাহির আমিন, তাকেও আশা করি পাবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ফাহির আমিন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ফাহির আমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে রাকসু নির্বাচনে ডোপ টেস্ট শুরু হয়েছে, এটির আসলে কারণটা কি? যে ছাত্রদের নির্বাচন, সেখানে ডোপ টেস্টের মতো এমন একটি পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের, কেন? ছাত্রদের এই যে মোরাল জায়গাটাতে এতটাই আপনারা সন্দিহান যে নেতা হিসাবে যারা আসবেন তাদেরকে আপনারা বিশ্বাস করতে পারছেন না? জি, আমি আবার জানতে চাইছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্বে আসবেন তাদের ডোপ টেস্ট শুরু হয়েছে, আজকে সম্ভবত 87 জন নমুনা দিলেন। তো এটি কেন? মানে এই ডোপ টেস্টের মতো একটি ঘটনা ছাত্র নেতৃত্বে যারা আসবেন তাদেরকে দিতে হচ্ছে, এই পরীক্ষায় পাশ করতে হচ্ছে কেন? মানে তাদের প্রতি এতটা সন্দেহ কেন আপনারা পোষণ করছেন? শিক্ষার্থীদের নেতৃত্বে তাদের করার জন্য করা হচ্ছে, যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যারা নেতৃত্বে আসবে তারা মাদকাসক্ত না হতে পারে, তারা যেন শিক্ষার্থীদের ক্ষতিকর কেউ না আসতে পারে। আপনি জানেন যে রাকসু হচ্ছে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও সর্বোচ্চ সুবিধা আদায়ের একটি প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতকরণের জন্যই সর্বোচ্চ যোগ্য যে নেতৃত্ব আছেন তাকেই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন চাইবেন বাছাই করতে, এবং শিক্ষার্থীরাও এমন একটি বাছাই প্রক্রিয়া প্রত্যাশা করে থাকবেন আর কি। জায়গা থেকেই মূলত এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি মাদকের অবাধ বিচরণ রয়েছে বা মাদকাসক্ত হতে পারেন সেটি আপনারা মনে করছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদকের অভয়ারণ্য ব্যাপারটা না, বরং বাংলাদেশের সবখানেই এখন মাদকের মোটামুটি মাদক এখানে অনেকটাই অবাধ আর কি। সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম না, এখানে কম বেশি কেউ মাদকাসক্ত থাকতেই পারে এবং তারা প্রার্থী হতে পারেন। তো সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও সাধুবাদ জানাই যে তারা এমন একটি প্রক্রিয়া বাছাই করে নিয়েছেন। জি, আমি আপনার কাছে আরও প্রশ্ন রয়েছে, সেটি নিয়ে আসবো। তবে একটু আবার স্টুডিওতে ফিরতে যাই। লুনানুর, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি ডোপ টেস্টের বিষয়টিও একটু আপনি আপনার মন্তব্য জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিবেন, ছাত্রদের নেতৃত্ব দিবেন, তাদেরকে ডোপ টেস্টের পরীক্ষার মধ্যে দিয়ে জানতে হচ্ছে, মানে তাদেরকে এই সন্দেহটি করা হচ্ছে যে তুমি মাদকাসক্ত হতেও পারো। একটু আপনার মন্তব্য জানতে চাই। সকল দায় নিতে হবে তো আমাদেরকে। প্রথমেই আমি বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, আমাদের সন্তানরা মাটি ফুঁড়ে মাদক পায় না, তো মাটি ফুঁড়ে মাদক পায় না আর কি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করে, প্রথমত হচ্ছে ডোপ টেস্ট আসলে কি কি মাদকের ধরা পড়ে, সেটা কি আপনি আমাকে একটু ইনফর্ম করতে পারবেন? সেটি অবশ্য বিস্তারিত তথ্যটি নেই, তবে আশা করছি যে অ্যালকোহল এটি হয়তো ধরা পড়বে। তো সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে কোড আনকোড যে একজন খুবই পুত পবিত্র একজনকে নির্বাচিত করা দরকার, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে
মাদক যাতে ব্যবহৃত না হতে পারে সেই ব্যবস্থা করার। মানে আমি যেটা বললাম না যে মাটি ফুরিয়ে বাতাস থেকে তুলে এনে তো খাচ্ছে না, তার সেই সোর্সটা তো বন্ধ করছে না, কিন্তু একটা হাস্যকর জায়গায় বিষয়গুলো নিয়ে যাচ্ছে। মানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণের যে বিষয়গুলো তারা হাজির করছে, এটা মানে ডাকসু ইলেকশন বলেন, রাকসু ইলেকশন বলেন, জাকসু ইলেকশন বলেন, ভাই একটু আগে বললেন যে মিনি পার্লামেন্ট বলা হয়। আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব যারা তৈরি হবে একটা প্র্যাকটিসের মধ্যে তারা ঢুকে। আমরা ছাত্র আন্দোলনটাকে আমরা তাই মনে করি যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে যাবে, একটা প্র্যাকটিসের মধ্যে ঢুকে তার যোগ্যতার মাপকাঠিটাকে এমন জায়গায় নিয়ে আসে এবং এই বিষয়গুলোকে মতাদর্শিক জায়গাটা কোনটা, কথা কোনটা বলছে, গণতন্ত্রের প্র্যাকটিস কিভাবে করছে, তার অবশ্যই তার ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত জীবন আচরণটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গাগুলোকে কিন্তু হাইলাইট করছে না। সেই জায়গাগুলো আমি জানি না আমার বলা উচিত হবে কি না, খুবই আমার সন্তান সম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থীর টক শোতে দেখলাম বা তার পোস্টার দেখলাম, হয়তো আমাদের প্রজন্মের সাথে যায় না, হয়তো আমাদের ধারণার সাথে যায় না, কিন্তু এইভাবে আকর্ষণ করাটা, করতে চাওয়াটা বা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করাটা এটা জরুরি না, অবশ্যই জরুরি না। এবং অবশ্যই এই জন্য ছাত্র সংসদগুলোর ইলেকশন করা হচ্ছে না। ছাত্র সংসদগুলোর ইলেকশন করা হয় আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি করার একটা পাইপলাইনে ঢুকানোর জন্য, একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার জন্য। সেখানে মূল বিষয়কে বাদ দিয়ে আশেপাশের অনেক বিষয়কে হাজির করে তখন এই জায়গাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আর কি। আমার এটা মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীর দায়িত্ব কেন শুধুমাত্র নিবে, সৎ প্রার্থীর দায়িত্ব কেন নিবে? সৎ শিক্ষার্থী করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। একজনও যেন মাদকাসক্ত ছাত্র না থাকতে পারে সেই ব্যবস্থা তাকে করতে হবে। মাদকাসক্ত প্রার্থী নির্ধারণ করার তো দায়িত্ব শুধু তার। সে যদি ছাত্র থাকে বিশ্ববিদ্যালয়ে সে প্রার্থী হতে পারবে। জি, তাহসান হাবিব, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তাহসান হাবিবের কাছে একটু জানতে চাই, যেটি দেখলাম আমরা, গণতান্ত্রিক ছাত্রজোট চাকসুতে উপাচার্যের নির্বাহী ক্ষমতা বাতিল এবং নতুন 5টি পদ যুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেছে। প্রক্টোরিয়াল বডির উপাচার্যের নির্বাহী ক্ষমতা বাতিল, এই সব মিলে আসলে কেন? প্রশাসনের ভূমিকা নিয়েও আপনাদের প্রশ্ন আছে কিনা, যে প্রশাসন কারচুপির সাথে জড়িত থাকতে পারে এরকম কিছু কিনা? আপনাদের বলছি না অবশ্য, মানে এই গণতান্ত্রিক ছাত্রজোটের যে দাবি সেটিকে আপনারা আসলে কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমাদের যে চাকসুর যে গঠন ছিল, নতুন করে যে গঠনতন্ত্র দেওয়া হয়েছে, সেখানে কিছু সংস্কার করার দাবি আমাদের ছিল। সেখানে আমরা দেখেছি যে বয়সের যে ব্যাপার এবং আমাদের যে দপ্তরের যে পদ ছিল সেখানে শুধু পুরুষদের জন্য করা হয়েছিল, সেটা উঠিয়ে দিয়েছে। এবং আরো কিছু হচ্ছে যে পদের যে দাবি, আমরা মনে করি যে সেগুলো যৌক্তিক রাখা উচিত বলেই মনে করছি। আর প্রশাসনের যে ভূমিকা, আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের প্রশাসন নিরপেক্ষ থাকবেন, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে প্রশাসন কিছু জায়গায় তারা দায়িত্বশীল থাকার পরেও কিছু কিছু যে মন্তব্য এবং কিছু কাজ ছিল যেগুলো আসলে দায়িত্বশীল জায়গা থেকে আমরা কখনোই আশা করি নাই, এই ক্ষেত্রগুলোতে প্রশাসন আসলে বিতর্কের সৃষ্টি করেছেন। আমরা মনে করি যে প্রশাসনের এই দিকগুলো এড়িয়ে চলাই উচিত, কারণ তারা এখন হচ্ছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা নির্দিষ্ট কোনো দলের নয়। তাদের আলাদা আলাদা আইডিওলজি থাকতে পারে, কিন্তু তারা এখন যদি সকল শিক্ষার্থী না হইতে পারেন তাহলে আসলে এই সকল পদগুলোতে থাকাটা আসলে প্রশ্নবিদ্ধই করে বলে আমি মনে করছি। প্রশ্নবিদ্ধ বলেই মনে করছেন, সে কারণে জি আপনাকে ধন্যবাদ। আমরা একটু নাজিমুদ্দিন আলম, একটু আপনার কাছে জানতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে তাদের হলগুলোর যে নির্বাচনের যে প্যানেল, সেখানে হলগুলোতে 21টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের 11টি এবং 10টি রয়েছে ছাত্রীদের। গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটি হলে 15টি পদ রয়েছে। হলগুলোতে কোনো ছাত্র সংগঠনই সব পদ দিতে পারছে না। আপনার কাছে জানতে চাই যে ছাত্রদলও সবগুলো হলে ক্যান্ডিডেট দিতে পারছে না, এটি কেন? ছাত্রদলের মতো একটি বড় সংগঠনের ক্ষেত্রে তারা কেবল 3টি হলে বোধহয় ক্যান্ডিডেট দিতে পেরেছে বা পারছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3টি হলে আমাদের ছাত্রদলের প্যানেল নেই। 3টি হলে আছে, বাকি মানে যে 11টি তার মানে আরো যে 8টির মধ্যে নেই, এবং ছাত্রী হলগুলোতে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া যাচ্ছে না হল কমিটির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি এটা সঠিক জানি না। আমার তো মনে হয় যে ছাত্রদলের প্যানেল আছে, কিন্তু হয়তো মানে পূর্ণাঙ্গ কিছু কিছু পদ হয়তো
হ্যাঁ, কিছু miss করতে পারে। পূর্ণাঙ্গ প্যানেল নেই। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু কৌশল থাকতে পারে। এটা কি এমন আমাদের কিছু কৌশল থাকতে পারে যে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে ছিল, অনেক মেধাবী, অনেক যাদের অনেক পারফরমেন্স ছিল, অনেক নারী নেতৃত্ব, নারী শিক্ষার্থী যারা তাদের পারফরমেন্স ছিল, বিভিন্নভাবে অ্যাকোমোডেট করেছে হয়তো তাদেরকে। যেমন আমাদের ডাকসুতে একজনকে একটা পদ বোধহয় একটা পদকে সম্মান জানিয়ে জুলাই যোদ্ধা হিসেবে সম্মান জানিয়েছে, সেখানে অন্য কোনো দেওয়া হয়। সে ধরনের আমাদের স্ট্র্যাটেজি বা সে ধরনের এই পুরো সবগুলো হলে নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজি এরকম কিছু স্ট্র্যাটেজি নিতে পারে। এটি কি এক ধরনের এরকম বার্তা দেয় কিনা? এটা হলো আমাদের পার্টির একটা মহানুভবতা। সেটি ডাকসুর ক্ষেত্রে হয়েছে। এটা যেমন আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারও কিন্তু দৃষ্টিভঙ্গি এটা যে আমরা যদি সামনে ক্ষমতায় যাই সবাইকে নিয়ে দেশ গঠন করব, জাতীয় সরকার গঠন করব। হ্যাঁ, আমরা গতানুগতিক সেই রাজনীতি থেকে আমরা বেরোয় আসতে চাই। এই দেশটা আমাদের সবার। আওয়ামী লীগ যেমন মনে করে না যে একার নিজেদের একক ক্ষমতা যেভাবে তারা পরিচালনা করেছে, অতীতেও দেখেছি আমরা ইউনিভার্সিটিতে। তো আমরা আসলে কিন্তু শিক্ষার্থীদের এই অবস্থানটা কি এমন বার্তা দেয় যে এটা একটা বিরাট আসলে এই রাজনৈতিক সংগঠনগুলোর ব্যানারে বা ছায়াতলে আসলে সাধারণ শিক্ষার্থীরা অতটা যেতে আগ্রহী নয়, এরকম কিছু কিনা? হ্যাঁ, সাধারণ ছাত্ররা আসলে একটু ওই যে আগের যে গতানুগতিক রাজনীতি সেখান থেকে বেরোয় আসতে চায়। ছাত্রছাত্রীরা চায় ক্যাম্পাস ভিত্তিক, এবং তারা তাদের যে স্বার্থ সংরক্ষণ যেন থাকে। ইউনিভার্সিটিগুলোতে গবেষণা, আমাদের ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার মান খুবই নিম্নমানের হয়ে যাচ্ছে, গবেষণা নাই, কিছু নাই, শিক্ষকরা দলকানা হয়ে যাচ্ছে। গতানুগতিক দীর্ঘদিন যাবত তো একটা প্রক্রিয়া চলছে, এবং নিয়োগের ব্যাপারে অনেক অনিয়ম, শিক্ষক নিয়োগের ব্যাপারে অনেক অনিয়ম, গবেষণা নাই। তো এখন সাধারণ মানুষ কি চায়, সাধারণ ছাত্রছাত্রীরা কি চায়? তারা চায় একটা সুন্দর একটা ইনস্টিটিউশন চলবে, গবেষণা হবে, শিক্ষার্থীরা আসবে, নিরাপদে আর পড়াশোনা করবে, উচ্চশিক্ষা অর্জন করবে, ভালো ফলাফল নিয়ে তারা বেরিয়ে যাবে এবং দেশের রাষ্ট্র পরিচালনা করবে, দেশে বড় বড় দায়িত্ব পালন করবে, তাই না? তো এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেন যে কোটা বিরোধী আন্দোলন, আপনার মুক্তিযোদ্ধার নামে কোঠা দিয়ে আপনি সব অমেধাবী, কম মেধাবী, হ্যাঁ, আপনার মেধা পাচার হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াগুলি যে শুরু হয়েছে কত বছর যাবত, এগুলি নিয়ে তো আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কত কিছু আন্দোলন আসলে শুরু হয়েছিল। আমরা কি হলো? তো এখন এই জন্য এখন আমরা যে নির্বাচনটা আসছে, ডাকসু নির্বাচন হওয়া উচিত, এটা আমাদের সকলেরই প্রত্যাশা। এটা প্রতিনিয়ত হওয়া উচিত, তাহলে ছাত্ররা উপকৃত হয়। কিন্তু আপনার পরিবেশ বুঝতে হবে। আমি এখন ইউনিভার্সিটি অথরিটি যারা আছেন, ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর, তাদের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়। এবং আমাদের সকলের প্রিয়, সকলের সমর্থনের ভিত্তিতে এই প্রধান উপদেষ্টা, তারও একটা চ্যালেঞ্জ, তারও চ্যালেঞ্জ রয়েছে। আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। শুরু করছি আলোচনা, তবে স্টুডিওর বাইরে থেকে একটু তাহসান হাবিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ভোট হয়েছে, সবশেষ 1990 সালে হয়েছে, এরপর আর যে হয়নি, এই না হওয়ার পেছনে আসলে কারণটি কী ছিল? কোনো রাজনৈতিক চাপ, সরকারের বাধা, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও এক্ষেত্রে খুব একটা আগ্রহী ছিল না? তাহসান হাবিব, আপনি আমাকে শুনতে পাচ্ছিলেন কিনা? আমি জানতে চাইছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন বন্ধ ছিল 90-এর পর থেকে আর হয়নি, সেটি কেন হয়নি? রাজনৈতিক সরকারের চাপ ছিল নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা ছিল? জি, ধন্যবাদ। প্রশ্নটা আরেকবার বললে ভালো হয়, কথাটা ক্লিয়ার ছিল না। তাহসান হাবিব, আপনাকে জানতে চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়নি 90 সালের পর থেকে এখন পর্যন্ত, কেন হয়নি? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পেছনে কারণ ছিল নাকি আগের সরকারের কোনো চাপ ছিল, বা সরকারগুলোর? আসলে একটি সরকার তো নয়। জি, অনেক ধন্যবাদ। আমাদের যে 90 সালের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটা দ্বন্দ্ব হয়, যেটা হচ্ছে যে আমাদের ফারুকুজ্জামান ভাই হত্যা হওয়ার পরে মূলত আমাদের চাকসুটা বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরে দীর্ঘ যে 36 বছর কেটে গেছে, আমরা মনে করি যে এটা দলীয় সরকার এবং প্রশাসন উভয়ই দায়ী ছিল। দলীয় সরকার যারা ছিল, তাদের যে ছাত্র সংগঠন, এবং তারা কখনোই চায় নাই যে যে সাধারণ যে শিক্ষার্থীরা, তাদের যে প্রতিনিধিত্ব করার জায়গা ছিল, সেটা তারা দিতে চায় নাই কোনোভাবেই। এবং প্রশাসনের যে গাফলতি ছিল, কারণ প্রশাসনের যে
জবাবদিহিতার একটা জায়গা, এবং প্রশাসন সবসময় আমরা দেখেছি যে দলীয় যে লেজুর ভিত্তি, অর্থাৎ দলীয় যখন যে দলের সরকার থাকে তাদের যে সকল শিক্ষক রয়েছেন সে সকল দলের মতাদর্শের তারাই প্রশাসনের থেকেছেন, এবং যে সকল ছাত্র সংগঠনগুলো ছিল যারা ক্ষমতাসীন তাদের যে লেজুর ভিত্তি সেটাই তারা করেছে, এবং তাদেরকে তাদের পারপাস সার্ভ করে গিয়েছে, যার ফলে তারা কখনোই চায় না যে সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছে তারা প্রতিনিধিত্ব করুক, এবং শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে রাজনৈতিক মুক্ত চর্চা লেজুর ভিত্তিহীন সেটা তারা করতে দেয়নি এবং বাধাগ্রস্ত করেছে। আমরা মনে করি যে সরকার এবং যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তারা উভয়ই এর জন্য দায়ী ছিল। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ফাহির আমিনের কাছ থেকে জানতে চাই। ফাহির আমিন, আপনার বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনের ক্ষেত্রে দেখলাম আমরা ভোটের তারিখ একবার পেছানো হলো, আবার আগানো হচ্ছে, নতুন করে আবার এই সংশয় তৈরি হওয়ার পেছনে কি কারণ রয়েছে, বা আইন শৃঙ্খলার পরিবেশ কি অবনতি হতে পারে? যে প্রশ্ন হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত 4 বার এর শিডিউল পরিবর্তন হয়েছে, পুনর্বিন্যাস করা হয়েছে। তো আমরা তথ্য জেনেছি এখানে তা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন যারা কিনা রাকসু বাস্তবায়নের দায়িত্বে তারা দলীয় প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছে, তারা প্রভাবিত হচ্ছে। সে জায়গা থেকে যে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হচ্ছে শিক্ষার্থীদেরকে দখলদারিত্ব এবং আধিপত্য থেকে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, দলীয় প্রভাব বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? আপনি কি বোঝাতে চাইছেন? এখন তো কোনো দল ক্ষমতায় নেই, তাহলে কোন দলের প্রভাব, কিসের প্রভাব? আপনার কথাটি শুনতে পাইনি। দলীয় প্রভাব বলতে কি কোনো, আমরা আপনার কথাটি আসলে স্পষ্ট বুঝতে পারিনি। আমরা স্টুডিওতে ফিরে আসছি। লুনা নূর, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটির কথা আসলে বলছিলাম, যে এই নির্বাচনের যে এখন ডামাডোল শুরু হয়েছে এক ধরনের জাতীয় নির্বাচনের আগে, এবং সব রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষও এই নির্বাচনগুলোর দিকে আসলে তাকাচ্ছে, এর কারণ কি? আসলে মানুষ দীর্ঘদিন ধরে একটি অংশগ্রহণমূলক ভোটের অপেক্ষা করছিল, সেটি একটি কারণ, নাকি জাতীয় নির্বাচনের পূর্বে এই নির্বাচনের ফলাফলও কোনো বার্তা দিতে পারে বলে মনে করেন? দুটোই। একটি হচ্ছে যে মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তার মতটা সে প্রকাশ করতে চায় আর কি, এবং যে কোনো মূল্যে সেই পরিবেশটা তৈরি করতে চাচ্ছে, সেটা সব ক্ষেত্রে হোক, এটা একটি বিষয়। আরেকটি বিষয় আপনার একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে আমাদের গণ অভ্যুত্থানটি হয়ে গেল আর কি, নিশ্চয়ই দীর্ঘ 16 বছরের আমরা যারা রাজনৈতিক দল রাস্তায় ছিলাম, আমরা এর প্রেক্ষাপটটা বা ভূমিটা তৈরি করার পেছনে আমরা অবশ্যই বলবো যে আমরা ভূমিকা রেখেছি, অবদান নিয়েছি। আমরা প্রতিদিনই রাস্তায় ছিলাম, কিন্তু ছাত্রদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেইখান থেকে নতুন একটা যাত্রা যে নতুন প্রজন্মে শুরু হচ্ছে, এই কারণেও কিন্তু যে আগামী দিনের নেতৃত্ব কি হবে, কি ভাবছে প্রজন্ম এই টার্নিং সময়ে, সেই কারণে একটা আগ্রহের বিষয়, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন ধরে যে ভোট হচ্ছে না দেশে আর কি, কোথাও আপনি দেখবেন মানে সে ব্যবসায়ীদের সংগঠন থেকে শুরু করে ক্রীড়া সংগঠন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত কোথাও তো আসলে আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি, এবং কোনো একটা জায়গার ক্ষমতা বদল হয়ে যেতে পারে বা নিজেদের ক্ষমতা হাতছাড়া হয়ে যেতে পারে, এই ঝুঁকি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা নেয় না, যার কারণে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। সেই ক্ষেত্রে এখন যেরকম বললেন যে নির্দলীয় একটি সরকার রয়েছে, নির্দলীয় সরকারের মানে ক্ষমতায় থাকার অবস্থায় নির্বাচনের আবহটা কি হয়, এটা একটা জনগণের খুব মানে ইয়ের জায়গা, মানে মনোযোগের জায়গা আর কি। মানে জনগণ নিজেকে খুব আকর্ষণ বোধ করছে যে আসলে দলীয় সরকার, এর আগে যত ইলেকশনই হোক 90-এর সময় ভিন্ন, যখন কোনো না কোনো প্রশাসনের মানে যারা ছিল দলের সাথে তাদের যোগাযোগ বা দলীয় নিয়োগের মধ্যে দিয়ে ছিল, এখন যেহেতু সেই জায়গাটা নাই বলছে আর কি, সেই কারণে জনগণের একটা আগ্রহ তো রয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা, সেটি হচ্ছে জনগণের আসলে কিন্তু মূল টার্গেট বলেন বা মনোযোগের জায়গা বলেন, আকাঙ্ক্ষার জায়গা বলেন, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। তো এখন এই জাতীয় নির্বাচনের আগে যত পদক্ষেপই সরকার গ্রহণ করছে, আমার যেটা মনে হচ্ছে প্রতিদিন মানুষের সাথে মিশে, মানুষের বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি এই বিষয়গুলো শেষ হয়ে যায়, যত তাড়াতাড়ি শেষ হয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে পারে। নাজিমুদ্দিন আলম, একটু আপনার কাছে জানতে চাই একই বিষয়ে, একটু আপনার কাছেও জানতে চাই যে আসলে এর প্রভাব জাতীয় নির্বাচনে রয়েছে কিনা, পাশাপাশি যদি এই নির্বাচনে যারা হেরে যায় বা জিতে যায়, এটিও কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বা কোনো বার্তা দেয়? আসলে তো আমি আগেও বলছি যে রাকসু নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মিনি পার্লামেন্ট,
এটা ঢাকা ইউনিভার্সিটি বা ডাকসু নির্বাচন এটা সবসময় জাতীয় নির্বাচনে বলেন জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। এটা খুবই স্বাভাবিক, এটা খুব গুরুত্ব সহকারেই বিবেচনা সবাই করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা মানে প্রগতিশীল মেধাবী ছাত্রছাত্রীদের একটা প্রতিষ্ঠান। এখানে প্রগ্রেসিভ মাইন্ডেড সবাই, তো তারা খুব চিন্তা ভাবনা করেই আপনার রায় দেয়। কোনো রকম ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি, নিশ্চয়ই সেখানে আপনি যেখানে বললেন যে কি ইয়ে নিয়ে মাদক ওইটা নিয়ে যাচাই বাছাই করা হয়, এগুলি ছাত্রছাত্রীরা যাচাই করতে পারে। খেয়ে মাদকাসক্ত, কোনো মাদকাসক্ত নমিনেশন পাওয়ার তো দূরের কথা, ডাকসুর বিপিজিএস বা জাকসুর বিপিজিএস কোনো মাদকাসক্ত আজ পর্যন্ত বিপিজিএস হয়েছে আর মেধাবী ছাত্রছাত্রীরা চিনতে পারে নাই, এটা ভুল। এটা নিয়ে হাস্যকর আসলে। তো সাধারণত ভালো মেধাবী ছাত্রছাত্রীরা ঠিকভাবেই তারা রায় দেয়। তো আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীরা তারা সিদ্ধান্ত নেবে, যেমন মনে করেন আমাদের এখন বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী ছাত্র দল, যেমন আবিদ, হামিম, মায়েদ পরিষদ। আবিদের তিনজনেরই এদের এই জুলাই আগস্টে তাদের ভূমিকা, এর আগেও তাদের ভূমিকা ছিল, বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে এবং আবিদের বক্তব্য তো সবাই আমরা শুনলাম। এবং একটা জিনিস মানুষ চিন্তা করবে যে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের উন্নয়ন, এত বড় একটা সংগঠনের সাথে তারা জড়িত। 90 সালেও আমরা নির্বাচিত হয়েছিলাম, ডাকসু, জাকসু, তারপরে ইউকসু, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বিজয় ছিল। মাঝখানে তো অনেক রকম ইয়ে ছিল, পরিবেশ ছিল না, যার ফলে নির্বাচনও হয় নাই। তো আমরা আশা করি যে আবিদ, হামিম, মায়েদ পরিষদ এটা আসলে পরে আমাদের ইউনিভার্সিটির জন্য এবং আমাদের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে এবং আমাদের ইউনিভার্সিটিগুলোর উন্নয়নও, আপনার আবাসন সমস্যা, তারপরে খাবারের মান বৃদ্ধি, তারপরে গবেষণা কেন্দ্রে, তারপরে আপনার যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সবগুলো আশা করি আমরা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে। আর যারা চিন্তা করতেছে যে আমাদের অন্য যারা আছে তাদের ব্যাপারে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিপক্ষ যারা, তাদের তো সিলেক্টেড মানে তারপরে বিভিন্ন রকমের তাদের অনেক বিতর্ক আছে। আর স্বতন্ত্র কিন্তু আপনার অর্গানাইজেশন প্রয়োজন লাগে, একটা সাপোর্ট লাগে। স্বতন্ত্র প্রার্থী আপনার সে কী বা করতে পারবে, ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট বলেন বা আদার্স যে কোনো ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া, সেটার জন্য সাপোর্ট লাগে, পলিটিক্যাল সাপোর্ট লাগে। কিন্তু স্বতন্ত্র শিক্ষার্থীরা বলছে যে সাধারণ শিক্ষার্থীরাই তাদের সেই সাপোর্ট। এখানে আপনার সাধারণ শিক্ষার্থীদের বড় অংশটাই তো আসলে সাধারণ দলের ব্যানার, আসলে কত জিনিস এখানে আপনাকে ব্যানারও দরকার আছে এবং আপনার ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। যেমন আমরা যখন নির্বাচিত হয়েছিলাম, আমরা যেমন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, আমরা কিন্তু পরিবহন সমস্যা এবং বিভিন্ন সমস্যা আমরা কিন্তু সমাধান করতে সক্ষম হয়েছি। সেটিও এক সময় অ্যাড্রেস করেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও দুজন অতিথি ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের 24 ঘন্টা শেষ করতে হচ্ছে এখানেই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।